আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের তৃতীয় অধ্যায় 3 নম্বর পর্ব খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটা কি দেখে নে চলো। কৃষি, মাছ, পশুপালন, পোলট্রি প্রভৃতি সমস্ত ক্ষেত্রে থেকে উৎপাদিত খাদ্যদ্রব্য সরাসরি খাবার উপযুক্ত বা আংশিক অথবা রান্না করা খাবার তৈরি করা এবং তার গুণমান বজায় রাখার জন্য মোড়ক জাতীয়করণ করা এবং হিমায়িত করার সঙ্গে যুক্ত সকল প্রকার শিল্পকে বলা হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। কথাটার কি মানে দাঁড়াচ্ছে? বলছে কৃষি থেকে, মাছ থেকে, পশুপালন থেকে এবং পোলট্রি শিল্প, মানে এই সমস্ত কিছু থেকে যা কিছু প্রোডাকশন হচ্ছে সেই সমস্ত খাদ্যদ্রব্যকে সরাসরি আমরা কি করছি, খাবারের উপযুক্ত করছি, অথবা আংশিক খাবারের উপযুক্ত করছি, অথবা একদম পুরোপুরি রান্না করা খাবার তৈরি করছি এই সমস্ত ক্ষেত্র থেকে, এবং তার গুণমানটা যাতে করে বজায় থাকে তার জন্য কি করছি, প্যাকেটজাত করছি মানে মোড়ক জাতীয় করছি, এবং হিমায়িত মানে ফ্রিজিং করছি। এবং এই সমস্ত প্রকার ব্যাপারটার সঙ্গে যে শিল্পটা জড়িত, যে শিল্পে এই সমস্ত কাণ্ড কারখানাটা হচ্ছে তাকে বলা হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। ঠিক আছে, ছবিতে দেখো, হালকা একটু আইডিয়া পাচ্ছ। এবার চলো দেখে নিই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটা কি। এটা হচ্ছে এটা হচ্ছে প্রকারভেদ। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দেখো কত রকম ভাগে বিভক্ত রয়েছে। এক হচ্ছে কৃষি নির্ভর, তারপরে 2 হচ্ছে মৎস্য নির্ভর, তারপরে পশুপালন নির্ভর, মিশ্র ক্ষেত্র নির্ভর, হিমায়ন নির্ভর, প্যাকেজিং ক্ষেত্র নির্ভর, এবং প্রত্যেকটার আবার নানা রকম ভাগে ভাগ আছে। যেমন পশুপালন নির্ভর দেখো, ডেয়ারি, মাংস, পোলট্রি, মধু উৎপাদন। মিশ্র ক্ষেত্র মানে কি, যেখানে দেখো হালকা পানীয়, আবার মিষ্টিজাত দ্রব্য, স্বাস্থ্যকর খাদ্য এবং শিশু খাদ্য, সহযোগী খাদ্য, ফাস্ট ফুড, এই সব কিছুই কিন্তু কিছুটা উদ্ভিজ আছে আবার কিছুটা প্রাণীজ। আর হিমায়ন নির্ভর কি আছে দেখো, আইসক্রিম উৎপাদন এবং হিমায়িত নানা রকম খাদ্য উৎপাদন করা। এই সমস্ত কিছুই পড়ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের আন্ডারে। দেখো এবারে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটাকে গড়ে তোলার জন্য আমার কি কি অনুকূল অবস্থার প্রয়োজন। এক, প্রয়োজন উন্নত মানের কাঁচামালের যোগান, অর্থাৎ বেশিরভাগ কাঁচামাল এখানে হবে কৃষিজ, যেমন দানাশস্য, সবজি, ফল, পশুজ অর্থাৎ মাছ, মাংস, দুধ এইগুলো, আর সমুদ্র থেকে জাত। এই সমস্ত রকম কাঁচামালের পর্যাপ্ত যোগান প্রয়োজন এবং সেগুলির উন্নত মান খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনের ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করে। 2 নম্বরটা কি বলছে, উন্নত প্রযুক্তিবিদ্যা। যেহেতু অধিকাংশ খাদ্য সামগ্রী কি দ্রুত পচনশীল, তাই সেগুলোর গুণমানকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং দীর্ঘদিন যাবৎ খাদ্য উপযোগী করে রাখার জন্য যথেষ্ট পরিমাণে উন্নত প্রযুক্তির প্রয়োজন হয়। এবার দেখো উচ্চ ক্রয় ক্ষমতা, অর্থাৎ প্রক্রিয়াকরণজাত খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পায়, তাই এই সমস্ত পণ্যের চাহিদা সৃষ্টির জন্য অধিবাসীদের ক্রয় ক্ষমতাও বেশি হওয়া প্রয়োজন। মানে যে জিনিসটা প্রোডাকশন হচ্ছে তার কেনার ক্যাপাসিটি মানুষের মধ্যে থাকতে হবে, না হলে হবে না। তবেই অর্থনৈতিক উন্নতিটার সাথে সাথে এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশ সমানুপাতিক হারে হবে। উন্নত পরিবহন ক্ষমতা, অবশ্যই মাছ, মাংস, দুধ, ফল, সবজি এরা সহজেই নষ্ট হয়ে যায়, তাই এগুলোকে দ্রুত সংরক্ষণাগার বা প্রক্রিয়াকরণ কেন্দ্রে পাঠাতে হবে। তার জন্য প্রয়োজন উন্নত পরিবহন ব্যবস্থা। এবার দেখো উন্নত দেশসমূহের যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের স্থানগুলো দেখতে পাচ্ছি এখানে। উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডার বিশেষ কিছু অংশতে খুব বেশি পরিমাণে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রভাব দেখা যাচ্ছে। যেমন দেখো শিকাগোতে, বস্টনে, বাফেলোতে, নিউ ফাউন্ডল্যান্ডে, কুইবেকে, এগুলো সবই এই উত্তর আমেরিকার
এই অংশে, অর্থাৎ উত্তর পূর্ব অংশে। মনে রাখতে হবে আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্যের উৎপাদন, মানে প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্যের উৎপাদন, ব্যবহার এবং রপ্তানিতে। ঠিক আছে, এবার চলে আসো উত্তর পশ্চিম ইউরোপ এই অংশটাতে। এখানে কি আছে? ফ্রান্স আছে, জার্মানি আছে, স্পেন আছে, নেদারল্যান্ডস আছে, ডেনমার্ক আছে। সবাই এরা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বিশেষ উন্নত। ঠিক আছে, এবার দেখো দক্ষিণ ইউরোপ এই অংশটা, এটাও খুব ইম্পর্টেন্ট, যেটা ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে দেখা যাচ্ছে, এটাও ইম্পর্টেন্ট জায়গা। আর রয়েছে এই অংশে আমাদের ভারত এবং এশিয়ার একদম দক্ষিণ পূর্ব অংশে, আর এইখানে জাপানে। এখানে অনেক জায়গা যেমন টোকিও, ইয়োকাহামা, কোবে, সাংহাই, এসব সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিশেষ প্রভাব রয়েছে। এছাড়াও দক্ষিণ আমেরিকার উপকূলবর্তী অঞ্চল রয়েছে, অস্ট্রেলিয়ার নিচে রয়েছে এবং সাউথ আফ্রিকার কিছু অংশে রয়েছে। হলো। আর এখানে দেখো প্রধান খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পাঞ্চলগুলো ভালোভাবে সবুজ কালার দিয়ে বোঝানো হয়েছে, আর প্রধান প্রধান প্রক্রিয়াকরণ যে শিল্প কেন্দ্র সেগুলো লাল লাল চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। এবার দেখো ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের রূপরেখা। ভারতের খাদ্যশস্য উৎপাদনের দিক থেকে চীনের পরেই কিন্তু ভারতের স্থান, অর্থাৎ বিশ্বে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দেশ। আর শিল্পের উৎপাদন, বাণিজ্য, উন্নয়ন এই সমস্ত বিচারে শিল্পগুলির, মানে দেশের শিল্পগুলির মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে ভারত। আর নগরায়ণ বিশ্বায়নের সঙ্গে সঙ্গে ভারত কিন্তু উৎকৃষ্ট মানের খাদ্যের চাহিদাও বাড়ছে। এই শিল্পেরও দ্রুত উন্নতি ঘটছে এবং এতে মানুষের অনেক কর্মসংস্থানেরও উন্নতি সম্ভব হয়েছে এবং জীবনযাত্রার মানও বৃদ্ধি পেয়েছে। দেখে নিই এখনকার বর্তমান পরিস্থিতি কি ভারতের। শিল্প হিসেবে, মানে খাদ্য প্রক্রিয়ার শিল্প হিসেবে এর অবস্থান কোথায়? পঞ্চমে। কর্মসংস্থান কত হয়েছে এর থেকে? 18 লক্ষ, প্রায় 19% শিল্পকর্মীদের, মানে শতকরা এত পার্সেন্ট লোক এই শিল্পকেন্দ্রে বা শিল্পে নিয়োজিত রয়েছে। আর মোট শিল্পজাত দ্রব্যের পরিমাণ হচ্ছে 14%। জিডিপি পাওয়া যায় এর থেকে 8.4%। 1,45,000 মতো মোট আয় হয় এবং কিছু কিছু অন্যান্য সংস্থা আছে তারাও আয় করে প্রায় 1,11,200 টাকা, মানে কোটি টাকা আর কি। আর মোট শিল্প সংস্থা কটা হয়েছে? মোট 36,881টি হয়েছে এই ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সংস্থা। হলো। এবার দেখো উন্নত দেশগুলির তুলনায় আমাদের ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটা কেমন। এখানে কিন্তু মনে রাখতে হবে মূলত স্বাবলম্বী হবে আমরা দুধ এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে বিশ্বে 1 নম্বর স্থান মানে দখল করেছি, কিন্তু সার্বিকভাবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে তেমন একটা উন্নতি লক্ষণীয় হয়নি। যেটা কিনা উন্নত দেশ যেমন কানাডা, ইউরোপ, যে কথাগুলো বললাম আগে, তারা যেইভাবে উন্নতি লাভ করেছে আমাদের ভারতবর্ষ সেইভাবে উন্নতি লাভ করেনি। দেখে নিই আমাদের ভারতের কেমন কেমনভাবে কী কী হচ্ছে। ফল এবং সবজি প্রক্রিয়াকরণ। ভারতের ক্ষেত্রে দেখা যায় বিশ্বের এক উল্লেখযোগ্য ফল এবং সবজি উৎপাদক দেশ হলো এটি, কিন্তু প্রক্রিয়াকরণের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ নয় এই দেশ। কেননা বিগত কয়েক বছরে দেখা যাচ্ছে ফলের রস, হিমায়িত ফল, এই সমস্ত টমেটো সস, আচার, জ্যাম, জেলি, হ্যাঁ, এই সব উৎপাদন যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেলেও তা কিন্তু মূলত গৃহস্থালিতে ব্যবহৃত প্রাথমিক প্রক্রিয়াজাত খাদ্য, কাঁচা সবজি এবং ফল ব্যবহারের তার তুলনায় খুবই কম। মানে গৃহের কাজে লাগছে এমনভাবে আমরা এইগুলোকে ব্যবহার করছি, খুব একটা বাইরে এক্সপোর্টও করা হচ্ছে না, সে বাজারেও খুব একটা এর চাহিদাটা নেই। আর দেখো কি বলছে, প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী উচ্চ মূল্যের জন্যই এর কিন্তু চাহিদা আর ব্যবহারটাও কম। যাদের টাকা থাকে তারাই বেশি পরিমাণ এই প্রক্রিয়াজাত ফল এবং শাকসবজি কিনে থাকেন। আর দেখো কি বলছে, উৎপাদিত খাদ্যপণ্যের উপরে আবার মানে আরোপিত করের একটা উচ্চ হার রয়েছে, উৎপাদনে পুরনো প্রযুক্তির ব্যবহার রয়েছে, কৃষকদের পরিবর্তে দালালদের কাছ থেকে উচ্চ মূল্যের কাঁচামাল ক্রয় করা, ক্ষুদ্র হারে উৎপাদন আর উৎপাদন ক্ষমতার আংশিক ব্যবহার,
এই সমস্ত রকম অসুবিধার জন্য কিন্তু আশানুরূপ বিকাশ এখনো অবধি ঘটেনি ফল এবং সবজি প্রক্রিয়াকরণের ক্ষেত্রে। আমরা ম্যাক্সিমাম মনে করি ফল ডাইরেক্ট খেয়ে নেওয়াই ভালো, আর সবজি ধুয়ে কেটে রান্না করে নেওয়াটাই ভালো। এরপরে আর প্রসেসড করার ব্যাপারটার দিকে আমরা খুব একটা ঝুঁকি না। এবার দেখো মাংস প্রক্রিয়াকরণ, এটা তো আরোই করা হয় না আমাদের ভারতবর্ষে। দেখো মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ, মুম্বাই, অন্ধ্রপ্রদেশের মেডাক, উত্তরপ্রদেশের আলিগড় এসব জায়গাতে মাংস প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের নাম কিন্তু এখানে নেই। ভারতে বিশ্বের সর্বাধিক পশু মানে গবাদি পশু ছাগল এখানে থাকে, কিন্তু শিল্পে যতটা উন্নতি হওয়া উচিত ছিল তা কিন্তু হয়নি, কেননা এখানে বৈজ্ঞানিক প্রথায় পশু পালিত হয় না, মূলত দুধ উৎপাদনের জন্যই গৃহপালিত পশু পালিত হয়। তাই এখনো অবধি শিল্পের আকারটা বড়ভাবে আকার পায়নি। বোঝা গেল। এবার চলে আসি দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্য প্রক্রিয়াকরণ। এইটা প্রচুর আছে আমাদের দেশে। এই শিল্প, এই শিল্পের ক্ষেত্রে দেখা গেছে যে দুধ থেকে মাখন, চিজ, পনির, বাটার যা কিছু আছে সব কিছুই উৎপাদিত হয়। গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এই সমস্ত রকম রাজ্য কিন্তু এই শিল্পে যথেষ্ট উন্নতি ঘটিয়েছে। গুজরাটের ক্ষেত্রে বিশেষ করে মনে রাখবে, কেননা আনন্দ, ভাদোদারা, মেহসানা এই সব কিছু খুব ইম্পর্টেন্ট একটা প্লেস দুধ উৎপাদন এবং সেগুলোকে প্রসেস করার ক্ষেত্রে। এই সব নামগুলো ইম্পর্টেন্ট রয়েছে। আর আমরা দেখো ভারত থেকে প্রতি বছর কিছু পরিমাণে মাখনও কিন্তু বিদেশে রপ্তানি করা হয়। ঠিক আছে, আরও বেশি পরিমাণে যদি আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয় তাহলে এর উৎপাদন আরও বেড়ে যাবে। এবার দেখি নেক্সট কি রয়েছে, মৎস্য এবং সমুদ্রজাত দ্রব্যের প্রক্রিয়াকরণ। ভারতে মৎস্য এবং বিভিন্ন রকম সমুদ্রজাত দ্রব্যের প্রক্রিয়াকরণ বহুদিন থেকেই কিন্তু হয়ে আসছে। প্রতি বছরই এই দ্রব্য কিছু পরিমাণ হলেও রপ্তানি করা হয়। ঠিক আছে, তবে জাপান, আইসল্যান্ড, নরওয়ে এইসব দেশগুলো কিন্তু বেশি উন্নত, ভারতে কিন্তু অতটা নয়, কেননা দ্রুত পচনশীল দ্রব্য পরিবহনের ক্ষেত্রে প্রবলেম দেখা দেয়। আর কি বলছে, দানাশস্য প্রক্রিয়াকরণ। বর্তমানে দেখো কোথায় কোথায় এই দানাশস্য প্রক্রিয়াকরণ করা হয়েছে, মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট, রাজস্থান, হরিয়ানা সব পশ্চিমের দেশ এবং দক্ষিণের রাজ্যগুলিতে এইটা হয়েছে। আর কি বলছি, উপভোক্তা খাদ্য প্রক্রিয়াকরণ, মানে কাস্টমাররা যেটা চাইছে, কনজিউম যেটা বেশি করা হবে সেইটার ক্ষেত্রে বলা হচ্ছে কেক, বিস্কুট, পেস্ট্রি, রোল, নুডলস, কর্নফ্লেক্স, রাইস ফ্লেক্স এই সমস্ত কিন্তু আসলে আমরা সবাই খাচ্ছি, এবং এটার জন্য কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণটা বিশেষ পরিমাণে প্রয়োজন। যেমন বিস্কুট তো ঘুম থেকে উঠেই চায়ের সাথে বিস্কুট প্রয়োজন হয়, দুধের সাথে বিস্কুট প্রয়োজন হয়। তাই দেখো বিস্কুট উৎপাদন শিল্পের স্থান প্রথম ভারতের ক্ষেত্রে, ভাবা যায়। আর বিশ্বের বিস্কুট উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয়। আচ্ছা, মানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ক্ষেত্রে বিস্কুট উৎপাদন সব থেকে প্রথম, আর বিশ্বের ক্ষেত্রে বিস্কুট উৎপাদনে ভারত দ্বিতীয়, কিছু কম নয়। তারপরে দেখো এই যে ভারতের চিত্র দেখো, কোথায় কীভাবে কী কী তৈরি হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে দেখি এই দুটো চিহ্ন রয়েছে, এই দুটো চিহ্ন হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, আর এটা চিহ্নটা কি মাল্টি কমোডিটি, মানে সব রকম তৈরি করা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। দেখো পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট এইসব জায়গাগুলোতে দেখো, মহারাষ্ট্র, এখানে সব কিছু উৎপাদন হচ্ছে। মানে মহারাষ্ট্র দেখো কত কিছু উৎপাদন, ফিশ, মাল্টি কমোডিটি, মিট, তারপর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ডেয়ারি সব কিছু। মানে পশ্চিম ভারত কিন্তু দেখো সব জায়গাতে দেখো ডেয়ারি রয়েছে, মোটামুটি উত্তর পূর্ব ভারতেও রয়েছে, সব জায়গাতেই রয়েছে। আর এই জায়গাটা দেখো যেহেতু উত্তরের দিকে, তাই দেখো ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটসটা এখানে বেশি, চিহ্ন দেখে বোঝা যাচ্ছে উত্তরাখণ্ড, হিমাচল, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড় সব জায়গাতে। বোঝা গেল। এবার দেখি ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলো কী কী। যথোপযুক্ত রক্ষণাগারের অভাব রয়েছে, নিম্নমানের খাদ্য উৎপাদন, স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থার অভাব রয়েছে, উন্নত প্রযুক্তির অভাব রয়েছে। এই সব কটা কথাই সত্যি, কেননা সংরক্ষণ না করলে, মানে ভালোভাবে রক্ষণাবেক্ষণ না করলে কিন্তু সবই নষ্ট। প্রায় প্রতি বছর 4.6 খাদ্যশস্য, 2 to 10% ডাল এবং তৈলবীজ নষ্ট হচ্ছে সংরক্ষণের অভাবে।
ভালো গুদামঘর, ঠান্ডাঘর ব্যবস্থা সর্বাগ্রে প্রয়োজন। নিম্নমানের খাদ্য উৎপাদন, বিশ্বের সর্বাধিক পরিমাণে কৃষিজ ফসল উৎপাদিত হলেও সেগুলোকে প্রসেসজাত করা, ঠিকঠাক করে রাখার ক্ষেত্রে কিন্তু ভারতের স্থান একেবারে নিচে। তাই এটাও একটা প্রবলেম। স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থার অভাবে এখানে সবই মানুষের হাতের মাধ্যমেই অধিকাংশ কাজ করা হচ্ছে। তাই উৎপাদন খরচাও বাড়ছে এবং এতে করে বাজারে উৎপাদনটাও কম পৌঁছাচ্ছে এবং তার চাহিদাটাও হ্রাস পাচ্ছে। উন্নত প্রযুক্তির অভাবও রয়েছে, আধুনিক প্রযুক্তি ব্যবহারটাও এখানে কম। এবার দেখি এই শিল্পের কিছু কি সম্ভাবনা রয়েছে সেগুলো দেখি। দেখো, সরকারি বরাদ্দ দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অর্থাৎ 2012 থেকে 2017 সালের মধ্যে যে পরিকল্পনা করা হয়েছিল তাতে প্রায় 5,990 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই শিল্পের উন্নতির প্রকল্পে। আর কি, ফুড পার্ক, কোল্ড স্টোরেজ গঠন করা হয়েছে। মোট 33টি বৃহদায়তন ফুড পার্ক, মেগা ফুড পার্ক এবং 75টি কোল্ড চেন প্রজেক্ট গড়ে তোলার কাজ চলছে এবং 22টি আরও বৃহদায়তন ফুড পার্ক আর 122টি পরস্পর সংযুক্ত কোল্ড চেন প্রজেক্ট তৈরি হচ্ছে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রকল্প, দেখো, ন্যাশনাল মিশন ফর ফুড প্রসেসিং, এইটি কেন্দ্রীয় প্রকল্পের আওতায় এনে এর আন্ডারে অনেক প্রত্যন্ত এলাকাকে বেশি সংখ্যায় প্রাথমিক খাদ্য প্রক্রিয়াকরণ, সংগ্রহ কেন্দ্র এ সমস্ত নির্মাণ করা, মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র সহ পুরনো ফুড পার্কগুলোর আধুনিকীকরণ করা, মানে সমস্ত কিছুই কেন্দ্রের আন্ডারে এনে তাকে আরও বেশি করে আপগ্রেডেড করা হচ্ছে। আর সংরক্ষণের সচেতনতা, যাতে করে ফসলটা অপচয় না হয় তার জন্য বেশি পরিমাণে নানা রকম প্রান্তে গিয়ে ওয়ার্কশপ করা, সেমিনার করা, নানা রকম স্তরে আলোচনা করা, যাতে কীভাবে আমাদের দেশের উৎপাদিত যে সমস্ত কৃষিজ ফসল আছে, দ্রব্য আছে, তাদেরকে আরও বেশি করে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের আওতায় আনা যায় এবং দেশকে অর্থনৈতিকভাবে উন্নত করা যায়, সেটাই হলো এই শিল্পের সম্ভাবনা। ঠিক আছে, এবার দেখো, লাস্ট শেষ হয়ে যাচ্ছে। এই সমস্ত খাবারই প্রসেসজাত খাবার, তবে বেশি খাওয়া ভালো নয়, এটাই হলো শেষ কথা।